This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনিশশো একাত্তরে একটা ন্যায় অন্যায়ের যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধের পটভূমিকাতেই একটা ওয়েব সিরিজ তৈরি করেছে স্টুডিও 9। সোনি লিভে দেখানো হবে সেটা। আর শুরুতে তারই ট্রেলারের একটা অংশ দেখলেন। ভাবছেন তো হঠাৎ এরকম একটা ট্রেলারের অংশ দেখি কেন শুরু করছি? তার কারণ আজকের দিনের জন্য জাস্ট আমরা বিজয় দিবসটাকে পেরিয়ে এলাম, তো তাই আজকের দিনের জন্য এই ছবিটা ভীষণ প্রাসঙ্গিক। ওই যে পাকিস্তানি সেনা, তাকে যার দিকে বন্দুক তাক করতে দেখলেন তিনি বুঝতেই পারছেন একজন মুক্তিযোদ্ধা, যে বলছে লক্ষ্য শুধু স্বাধীনতা, এবং যে লক্ষ্যে পৌঁছানোর আগে বাঙালিকে কেউ থামাতে পারবে না, দাবায় রাখতে পারবে না। এই মরণপণ লড়াই লড়তে গিয়ে ওপারের কতজন বাঙালি প্রাণ দিয়েছিলেন বলুন তো? দেখুন, মোটামুটি যে হিসেব তাতে মনে করা হয় পাকিস্তানের সেনার সঙ্গে লড়াইয়ে কমসে কম 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন। অর্থাৎ আজ যারা বাংলাদেশের স্বাধীন জনতা, তারা 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটা পেয়েছেন। আর সেই স্বাধীনতা কোনো দিনও তারা পেতেন না যদি না ভারত তাদের পাশে থাকতো। ওই 71-এর যুদ্ধ শুরুর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যমকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। বলেছিলেন ভারত সব সময় শান্তির পক্ষে, কিন্তু নিজের নিরাপত্তা নষ্ট করে না। ভারতের সেই অবস্থানই পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিল, ভেতর থেকে ভেঙে দিয়েছিল। স্বাধীনতার পর থেকে যে দেশটা ভারতকে টুকরো টুকরো করতে চেয়েছে, সেই পাকিস্তানকেই দুটুকরো করে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিল সেদিনের ভারত। সেদিনের ভারত, আজকের ভারত অনেক তফাৎ, কিন্তু মিল একটা জায়গায় আছে জানেন তো? সেদিনের ভারত, আজকের ভারত একটা জায়গায় এক। আজকের ভারত যেরকম ওই পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে আসতে পারে, তেমনই তো সেদিনের ভারত পূর্ব পাকিস্তানের ভেতরে ঢুকে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিল। ভারতই সেই ডাক্তার যার সার্জারি ওই পাকিস্তানের পেট চিরে বাংলাদেশকে বের করেছিল, দুটুকরো করে দিয়েছিল পাকিস্তানকে। কিন্তু সেই অতীত, সেই ইতিহাস, এগুলো বাংলাদেশকে ভুলিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, বলা ভালো চক্রান্ত। ওই জন্যই বললাম না, বাংলাদেশকে আবার পাকিস্তানে গর্ভে ফেরানোর যে চক্রান্ত হচ্ছে, তারই পটভূমিকায় এই ওয়েব সিরিজটা, অর্থাৎ জ্যাজ সিটি, এটা কীরকম করে যেন ভীষণ প্রাসঙ্গিক লাগছে। ঢাকায় ভারতের দূতাবাস নাকি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ভারতের ওই দূতাবাসের কর্মীদের নাকি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। এটা কারা বলছে? এরা এমন দেশের নেতা যে দেশটা সারাক্ষণ ভারতের দিকেই তো তাকিয়ে আছে। ভারত ইতিমধ্যেই কিন্তু এদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওরা বন্ধ করবে কি, ওরা ভাঙবে। ভারত ওখানে যাবতীয় যে তাদের ভিসা অফিসগুলো আছে, একটার পর একটা বন্ধ করতে শুরু করেছে। ঢাকায় বন্ধ হয়েছে, আরও 3 জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। এবার ওদের ওখানকার লোকজন চিকিৎসার জন্য কোথায় যাবেন, কিভাবে যাবেন? ওদের তো সমস্ত বিষয়ে ভারতের ওপর নির্ভর করতে হয়। এই ব্যাপারে তো ভারত এখনও এই যাবতীয় এদের এই কি বলবো, এদের উচ্চিংড়ে মার্কা এই যে যাবতীয় ভারত বিদ্বেষ, সেগুলোকে গ্রাহ্য না করে ওখানকার যে মানুষগুলোর ভারতকে প্রয়োজন, তাদের জন্য দরজা খোলা রেখেছে। এখনও ওখান থেকে যারা চিকিৎসার প্রয়োজনে ভারতে আসতে চাইছেন, তাদের ভারত আসতে দিচ্ছে। কিন্তু এবার এই যে ভিসা অফিসগুলো বন্ধ হয়ে গেল, আসবেন কি করে তারা? এবার ওই মানুষগুলোই এই যে এই ভুঁইফোর নেতাগুলো, এদের তারা করবেন না তো? এই যে 2জন নেতাকে ভারত বিরোধী বক্তব্য রাখতে শুনলেন, এরা বছর 1.5 আগে ওই হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের ফসল। যে ছাত্র আন্দোলনকে আমাদের মধ্যে অনেকেই তো আবার অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ ভেবেছিলেন কি রোম্যান্টিসিজম, কি আবেগ, কত তরুণ রক্ত রাস্তায় নেমেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, হয়তো লড়ছিল, কিন্তু
সেটার পেছনে যে মৌলবাদী শক্তি ছিল, বিদেশি ষড়যন্ত্র আর পয়সা ছিল, পয়সা না ডলার, সেটা তো আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পেরেছি। ইউনূসই পরিষ্কার করে দিয়েছেন কত বড় চক্রান্ত হয়েছিল হাসিনা সরকারকে ফেলার জন্য। এটা হট করে ঘটে যায়নি। এবং যারা সেদিন রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন তাদের অনেকেই হয়তো এখন হাত কামড়াচ্ছেন, এ আমরা কি করলাম। এমনকি সেই সময় যারা শহীদ হয়েছেন, যে মানুষগুলো প্রাণ হারিয়েছেন বলে দায়ী করা হয়েছিল হাসিনা সরকারকে, তার পুলিশকে, পরবর্তী ক্ষেত্রে এটাও তো জানা যাচ্ছে যে হয়তো পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে এরকমই কিছু মৌলবাদীর গুলিতে, যারা ভেতরে লুকিয়ে থেকে ওই আন্দোলনরত ছাত্রদের মধ্যে লুকিয়ে থেকে গুলিটা চালিয়েছিল, যাতে ছাত্ররা ক্ষেপে ওঠেন, দেশের মানুষ ক্ষেপে ওঠে। এটা চক্রান্ত ছিল। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, ওই গদগদ হওয়ার সময় আর নেই, জানেন তো। যারা ভেবেছিলেন ফুল ফুটুক না ফুটুক বাংলাদেশে বসন্ত এসে গেছে, চির বসন্ত, এখন তাদের কি মনে হচ্ছে? এ বসন্ত তো ফুল না, কাঁটা উপহার দিয়েছে, প্রহ্লাদ না, দৈত্যের জন্ম দিয়েছে। এবং এই দৈত্যরা হঠাৎ করে তৈরি হয়নি, এদের একটু একটু করে তৈরি করা হয়েছে। গত বছর ছাত্র আন্দোলনের সময় ওই ঢাকার একাধিক মেট্রো স্টেশন আগুন ধরানো হয়েছিল, আপনাদের মনে আছে? পুলিশ কর্মীদের মেরে খুন করে ওই বিভিন্ন জায়গায় ফুটব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এক আন্দোলনকারী ছাত্র পরে স্বীকার করেছিল পরিকল্পনা করেই মেট্রো স্টেশনগুলোতে আগুন ধরানো হয়েছিল, পুলিশকে খুন করা হয়েছিল, যাতে প্রশাসনের মধ্যেই ভয় তৈরি হয়। আর এই রকম পরিকল্পনা করেই রাজশাহী সহ ঢাকা সহ বিভিন্ন শহরে এখন ভারতীয় দূতাবাসগুলোকে টার্গেট করা হচ্ছে। হয়তো ভেবেছে এই ভয় দেখিয়ে এক্ষেত্রেও তারা সাফল্য পেয়ে যাবে। দেখুন, বাংলাদেশের ভোটে ঢাকার 8 কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়েছিল ওসমান হাদি। গত সপ্তাহে সে হাদিকে গুলি করে খুনের চেষ্টা হয়, এখনও তার সংকট কাটেনি। আর সেই হামলার পর থেকেই এই এনসিপি নেতারা বলতে শুরু করেছে যে হাদিকে যারা গুলি করেছে তারা ভারতে আশ্রয় নিয়েছে। সেখান থেকেই শুরু। আসলে তারা একটা ছুতো খুঁজছিল, এই হাদির ওপর গুলিটা তারা লুফে নিয়েছে। ভারত বিদ্বেষী প্রচারটাকে সেখান থেকে চরম জায়গায় নিয়েছে। শুরু করেছিল তারা, বিভিন্ন বক্তব্য রাখা শুরু করেছিল, তারপর পুরো বিষয়টাকে সরকারি স্তরে নিয়ে যায় ওই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত রোববার ওই ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণব বর্মাকে ডাকে ইউনূসের অন্তর্বর্তী সরকার। বক্তব্য ওই যেটা ছাত্ররা বলছিল, হাদির হামলাকারীরা ভারতে আশ্রয় দিয়েছে, এদের ফিরিয়ে দেওয়া হোক, হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক। বাংলাদেশ সরকারিভাবে এই অভিযোগটা জানিয়েছিল এবং বলা হয়েছিল যে হাসিনাকে সুবিধে করে দিতেই নাকি ভারত ওই বাংলাদেশ বিরোধী কাজে উৎসাহ দিচ্ছে, বাংলাদেশে হিংসা ছড়াচ্ছে। অথচ প্রমাণ না নেই, অভিযোগের সপক্ষে কোনো প্রমাণই দিতে পারেনি ইউনূসের অন্তর্বর্তী সরকার। মানে বুঝতে পারছেন, একটা দেশের সরকারের তরফ থেকে এই ধরনের অভিযোগ তোলাটার গুরুত্ব কতটা। কিন্তু সেই অভিযোগ যেহেতু ভিত্তিহীন, পাত্তাই দেয়নি দিল্লি। এরা যখন দেখলো না, এত তো পাত্তা পাওয়া গেল না, তারপর জুলাই ঐক্য নামে একটা মঞ্চ গড়ে। এই জুলাই ঐক্যের নামে ওই ঢাকা সহ বিভিন্ন শহরে ভারতীয় দূতাবাসকে কেন্দ্র করে সেখানে বিক্ষোভ হচ্ছে, সেগুলোকে টার্গেট করে মিছিল যাচ্ছে, আর দূতাবাসের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এবার তাতে কি হলো? ওই বললাম, ভারত দূতাবাস বন্ধ রেখেছে, বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে। ইতিমধ্যেই ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে ডেকে কিন্তু সতর্কও করে দিয়েছে বিদেশ মন্ত্রক। মুশকিল কি জানেন? এই গায়ে মানে না আপনি মোড়ল, এই যেই নেতারা যারা নিজের দেশের মধ্যে দাঁড়িয়ে অন্য দেশের দখল করে নেওয়ার কথা বলেন, জীবনে কোনোদিন যুদ্ধ করেননি, জীবনে কোনোদিন কূটনীতি কি জানেন না, বিদেশ নীতি কি জানেন না, তারা তো এখন পাগলা ঘোড়ার মতো, তাদের কি আর লাগাম পরানো যায়? এবার প্রশ্ন হচ্ছে, যে যেটাতে বোঝে, জানেন তো, যে যেটাতে সোজা হয় তাকে সেই ভাষাই বোঝানোর দরকার। এবং এটা বুঝতে পারছে না, এরা সেই জায়গাটাই তৈরি করে দিচ্ছে, ঠিক যে হালটা পাকিস্তানের হয়েছিল। কারণ এরা বলছে যে প্রয়োজনে তারা নাকি জঙ্গিদের আশ্রয় দিয়ে তারা ভারত আক্রমণের ব্যবস্থা করবে।
তারা ঘোষণা করছে সেভেন সিস্টার্স মানে আমাদের উত্তর পূর্বের 7টা রাজ্যকে দখল করে নেবে। সেটা নিজেরা না পারলে ওখানকার যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো আছে তাদের মদদ দিয়ে আশ্রয় দিয়ে করবে। এরা কি জানে না ভারত এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছে? এরা কি জানে না ভারতের অবস্থানটা কি এর বিরুদ্ধে? যারা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে উৎসাহ দেবে, যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেবে, ভারত ধরে নেবে যে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আশ্রয় দেওয়ার ফল সেটা যে কি সেটা পাকিস্তান টের পেয়েছে। এরা যে বাংলাদেশকেও সেই রকম একটা পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিচ্ছে এরা কি বুঝতে পারছে? বুঝতে পারছে না, কারণ এদেশে অভিজ্ঞতাই নেই। এরা হঠাৎ করে সব ফুটে উঠেছে, টকবক করে ফুটছে। আস্তে আস্তে ফুটতে ফুটতে যে মানে বাষ্প হয়ে উড়ে যাবে সেটা এরা বুঝে উঠতে পারছে না। এবার প্রশ্ন হচ্ছে, যেরকম পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে গত বছর ওই পুলিশ খুন করা হয়েছিল, সেরকমই পরিকল্পনা করে এই ঢাকার নির্দল প্রার্থী হাদিকেও খুনের চেষ্টা হয়নি তো? কারণ এটা একটা জায়গা লাগবে তো যেটার উপর ভিত্তি করে ভারত বিরোধিতার জিগির তোলা যাবে। একসঙ্গে ভারত বিরোধিতা আর হাসিনা বিরোধিতা দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়া যাবে, তাহলেই তো ক্ষমতাটাকে ধরে রাখতে সুবিধা হবে। ওই হাদির হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী এবং ভারতে আশ্রিত, এই কথাটা ছড়িয়ে দেওয়ার পেছনে এটাই মূল উদ্দেশ্য না তো? পুরোটার পেছনে যে বসে আছে, যে এটাকে আরো বেশি ইন্ধন যোগাচ্ছে, তার নাম হচ্ছে এই মোহাম্মদ ইউনূস। এখনো ভারত কিছু করেনি, তারপরেই আস্ফোলন। যাদের গোঁফ দাড়ি ওঠেনি, যেসব ছোট ছোট বাচ্চাদের এগিয়ে দিয়ে যারা কথা বলতে পারছে না, শুধু চিৎকার করে কিছু হাততালি নিচ্ছে, 25 শেষ হতে 2026-এর ভারত। তাদের সীমান্ত ক্রস করতে হয় না। এবং অপারেশন সিঁদুর যদি দেখে থাকে বাংলাদেশের সামরিক বাহিনী এবং ইউনিস, আর একবার ওই দিনগুলো, ওই 3 দিন 72 ঘন্টা আর একবার মনে করুক। बांग्लादेश का लोगों का सोच खराब है। हम लोग उनको बहुत ज्यादा मदद करना नहीं चाहिए और ये लोगों को भी ये सिखा देना चाहिए कि भारत का ऊपर ऐसा सब व्यवहार करने से हम लोग चुप नहीं रहेंगे। ইউনূসের সরকারের সময়কালে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ একটা অরাজকতার অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশে যুক্তিবাদের ওপর, ধর্মনিরপেক্ষতার ওপর, সাধারণ মানুষের ওপর যেভাবে মৌলবাদের আক্রমণ নেমে আসছে, এটা খুব ভালো দৃষ্টান্ত নয়। এখানে ভারতবর্ষের সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পাশে নিশ্চিতভাবে 140 কোটি ভারতের মানুষের দাঁড়ানোই কর্তব্য। আমাদের রাজনৈতিক লড়াই থাকবে, নিশ্চিতভাবে থাকবে, কিন্তু দেশের সরকারের যখন প্রশ্ন, অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কের প্রশ্ন, সেখানে ভারত সরকার তারা বিষয়টাকে দেখছে। যারা ওই সীমান্তের ওপারে রয়েছেন বা ওই হঠাৎ করে ভুঁইফোড় যারা ওই নেতা হয়ে গেছে বাংলাদেশে, তারা যদি এই বক্তব্যগুলো শোনেন একটু কিছু শিখবেন কি? একজন অবসরপ্রাপ্ত সেনাকর্তা, বাকি 4 জন রাজনীতির লোক, এবং 4 জন 4 অভিমুখের রাজনীতি করেন, কিন্তু প্রত্যেকের বক্তব্য এক জায়গায় মিলে যাচ্ছে এবং প্রত্যেকে বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশ সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে এবং ভারত তাদের উপযুক্ত শিক্ষা যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। এবং সেক্ষেত্রে ভারতের সরকারের পাশে 140 কোটি ভারতীয় থাকবে। আসলে উপকারীর উপকার তো বাংলাদেশ ভুলেছে না, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলেছে। আরও নির্দিষ্ট করে বললে এদের ইতিহাসটা ভোলানোর চেষ্টা হচ্ছে, ইউনূস করছেন চেষ্টাটা, কিন্তু ইউনূস সম্ভবত ভুলে গেছেন চেষ্টা করে ইতিহাস বদলানো যায়, কিন্তু প্রতিবেশী এটা তো বদলানো যায় না। এবার প্রতিবেশীর ওপর তো তার হাতও নেই, ভারতকে তিনি খাটো করবেন কি করে? একটু যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ইউনূস আদতে কিন্তু রাজনীতির লোক নন, তিনি আসলে একজন ব্যবসায়ী। যখন ওই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তখন ইউনূস বলেছিলেন রাজনীতিতে তার কোনো লোভ নেই, অর্ধেক বলেছিলেন। ইউনূস বলেননি যে তার লোভ আছে ব্যবসায়। তিনি বাংলাদেশকে সোনার ডিম পাড়া হাঁসের মতো এখন ব্যবহার করছেন, ঠিক যে কারণে তার বিরুদ্ধে হাসিনা ব্যবস্থা নিয়েছিলেন। তখন তিনি ওই মাইক্রো ফিন্যান্সের মতো করে আসলে বাংলাদেশের গরিব মানুষকে ঠকিয়েছিলেন, প্রতারণা করেছিলেন। সেই জন্যেই তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
তখন পালিয়েছিলেন। এবার এখন ফিরে এসে নিজের বিরুদ্ধে ফিরেছিলেন, তার মূল কারণ, প্রাথমিক কারণ ছিল ওটা নিজের বিরুদ্ধে ওঠা সেগুলোকে ডিসমিস করে দেওয়া, খারিজ করে দেওয়া, সেটা করা হয়ে গেছে। এবার তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে বিক্রি করা, সেটা করছেন। বাংলাদেশে হাসিনা সরকারের বিদায়ের পর এই কয়েক মাসে খেয়াল করে দেখুন, পাকিস্তানের সেনাকর্তারা লাগাতার বাংলাদেশের বিভিন্ন শহরে সফর করেছেন। বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর গোয়েন্দারা গেছে, বাংলাদেশকে অর্থ দিচ্ছে তারা, অস্ত্র দিচ্ছে তারা, আর কি দিচ্ছে জানেন? জঙ্গি। পাকিস্তান আসলে বাংলাদেশের থেকে এই মুহূর্তে বেশি বুদ্ধিমান। তারা বুঝে গেছে নিজেদের দেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যদি কোনো রকম ক্ষতিকারক কাজকর্ম করতে চায়, তাহলে ভারত তাদের কান মুলে দেবে, এবার ভেতরে ঢুকে মারবে। তারা সেই রিস্কের দিকে যাচ্ছেই না। তার বদলে কি করছে? ওই জঙ্গি টঙ্গি যা যা আছে সব বাংলাদেশে পাচার করে দিচ্ছে। বাংলাদেশেও ভারতের সীমান্তবর্তী, এতদিন ওই পশ্চিম সীমান্তে এই উৎপাত করছিল তারা, পাকিস্তান। এবার দেখেছে ওখানে করার দরকার নেই, এপাশে বাংলাদেশকে একটুখানি দম দিয়ে ছেড়ে দিই, কাজ একই হবে, কিন্তু মার খেলে বাংলাদেশ খাবে, তাদের কিছু হবে না। মুশকিল হচ্ছে বাংলাদেশ এটা বুঝছে না। গোয়েন্দারা বলছেন বাংলাদেশের বান্দারবন, ব্রাহ্মণবেড়িয়া, সিলেট সহ 4 জায়গায় এখন জঙ্গি ট্রেনিং ক্যাম্প চলছে। আর ট্রেনিং শেষ হলে এই জঙ্গিদের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পাঠানোর ছক কষছে ISI। সোজা কথায় বাংলাদেশ এখন পাকিস্তানের হাতে ঘি খাচ্ছে আর নাচছে, আর নিজেদের চরম ভবিতব্যের জন্য অপেক্ষা করছে। জ্যাজ সিটির এই টুকরোটা দেখলেন, এটার মানে ভেতরের অন্তর্নিহিত জায়গাটা মারাত্মক। শর্ত কি দিয়েছিল? যে কোনো একটা পরিচয় বেছে নিতে হবে। ওই পাকিস্তানি সেনা কি বলল সে? হয় মুসলিম নয় বাঙালি, এর মধ্যে যে কোনো একটা বেছে নাও। আর মুক্তিযোদ্ধা তরুণ একটার জন্য আরেকটাকে ছাড়তে চায়নি। ধর্মে বিশ্বাস রেখে জাতি পরিচয় যেরকম ছাড়তে চায়নি, তেমনই বাঙালি বলে মুসলিম ধর্মকে অস্বীকার করতে চায়নি জীবনদানের বিনিময়। পরিণাম মৃত্যু। আসলে এটা দেখানোর অনেকগুলো কারণ আছে। ওখানে পাকিস্তানিরা যে ষড়যন্ত্র করেছিল, এখন মৌলবাদীরা তো সেই ষড়যন্ত্রই আবার এপার বাংলায় করছে, আমাদের এখানে করছে। এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, জানেন তো। এখানে যে সমস্ত মুসলিম রয়েছেন তারা বাঙালি নন, এরকম একটা ভাব করার চেষ্টা হচ্ছে। ভুলে গেছেন বাঙালিরাই তো মুসলিম হতে পারেন, হিন্দু মুসলিম সবাই বাঙালি, ভাই ভাই ছিলেন, থাকবেন। কিন্তু এই পরিচয় দুটো ভাগ করে দিতে চাইছে, কারণ এই দুটো ভাগ করে দিলে ধর্মের রাজনীতি করার সুবিধা হবে, আর ভারত বা আমাদের এই বা পশ্চিমবঙ্গকে অনেক বেশি দুর্বল করে দেওয়াটা সহজ হবে। বাঙালি যে মুসলিম হতে পারে, ওই পাকিস্তানিদের মতো এটা ইদানিং ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজনীতি। কারণ ভোটের স্বার্থে রাজনীতি পারে না, এরকম কোনো কাজই নেই। আর সেই জায়গার থেকেই কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে বাংলায় কথা বলে অথচ ধর্মে মুসলিম, এরকম মানুষ মানেই অনুপ্রবেশকারী। দেখুন, এটা তো ঘটনা, আমাদের দেশে অনুপ্রবেশ ঘটেছে, এবং এই অনুপ্রবেশের একটা বড় অংশ আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে হয়েছে। এখানে এসে তারা তাদের বিভিন্ন পরিচয়পত্র তৈরি করেছে এবং এখানকার জনগোষ্ঠীর সাথে মিশে গেছে, হয়তো গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। তার মধ্যে কিন্তু সন্ত্রাসবাদীও ছিল, ধরা পড়েছে সব। ফলে এর দায় কেউ এড়াতে পারেন না, এটা তো খুব পরিষ্কার। কিন্তু সেই অনুপ্রবেশে সমস্যাটাকে কাজে লাগিয়েই এইভাবে সবাইকে ধর্মের ভিত্তিতে বাংলাদেশি বানিয়ে দেওয়া বা ভাষার ভিত্তিতে বাংলাদেশি বানিয়ে দেওয়ার যে চেষ্টাটা শুরু হয়েছে, সেটারই একটা অন্য রূপ আমাদের বাংলায় আরও সুনির্দিষ্টভাবে শুরু হয়েছে। সবাইকে আলাদা আলাদা হিসেবে দেখা, বাঙালি পরিচয়টাই মুছে দেওয়া, হয় হিন্দু নয় মুসলিম। দেখুন, মুর্শিদাবাদ বা নদিয়ার 13 জন শ্রমিককে
উত্তরপ্রদেশ পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। এ রাজ্যের পুলিশ যোগাযোগ করায় গতকাল প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এরা আমাদের বাংলার লোক, বাঙালি। হ্যাঁ, মুসলিম কিন্তু বাঙালি। কিন্তু বিতর্কটা সেটা তো থেকে গেছে। এ রাজ্যের বাসিন্দাদের আড়ালে অনুপ্রবেশকারীরা আশ্রয় নিয়েছে। বিজেপি নেতাদের এই ধারণা কোনোভাবেই কেউ বদলাতে পারবেন না। এবং সত্যি কথা বলতে কি, সাধারণ মানুষও তো অনেকে এটা বিশ্বাস করতে শুরু করেছেন। এমনকি এখানকার বাঙালি মুসলিমরা যারা আমাদের এখানকার নাগরিক, তারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছেন এই বিভিন্ন অনুপ্রবেশকারীদের কল্যাণে। কারণ এদের অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। এদের পরিচয় নিয়ে বিভিন্ন সন্দেহ ছড়িয়ে দেওয়ার কাজ করছে রাজনীতি, কারণ এটা রাজনীতির পক্ষে সুবিধাজনক। ধর্মটা রাজনীতির জন্য একটা শিওর শট অস্ত্র, কেউ ব্যবহার করতে চান না। আর তার ফলে কি হচ্ছে? বিভ্রান্তি। তার ফলে কি হচ্ছে? সাম্প্রদায়িক অশান্তি, সম্প্রীতি নষ্ট হচ্ছে। কিচ্ছু এসে যায় না, কারণ ভোট ব্যাংক তো তৈরি হচ্ছে, তাই না? এই যে নিউ টাউনের ঘুনি বস্তি, এই বস্তিটায় আমরা খবর করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। ওই যখন সীমান্তে বাংলাদেশিরা সব ভিড় করছিল, এসআইআর শুরু হওয়ার পরই সবাই দেশে ফিরে যাওয়ার জন্য পালানোর চেষ্টা করছিল, তখন আমরা এই নিউ টাউনের ঘুনি বস্তিতে গিয়ে দেখেছিলাম একের পর এক বাড়িতে তালা পড়ে গেছে, তালা বন্ধ করে রেখে সব চলে গেছে। এবার একটা জিনিস মনে হয়েছিল যে তালা বন্ধ করে রেখে গেল কেন? কেউ যদি পালায় সে তো বিভিন্ন রকমভাবে পালাবে, তার কি এত তালা ঠালা দিয়ে গুছিয়ে রেখে যাওয়ার কিছু আছে? সে তো জানে যে এদেশে আর ফেরা হবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে তালা ঠালা দিয়ে এরকম গুছিয়ে রেখে গেল কেন? তাদের কি মনে হচ্ছিল যে ফিরে এসে কোনো সময় আবার এই বাড়িতে এসে থাকবে? আমরা বেড়াতে গেলে এরকম করি। তো এখন আর ফিরে এলে তারা কিছু পাবে না, কারণ ওই ঘুনি বস্তিটা আগুনে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে বহু ঘর। আর কেন্দ্রীয় বিজেপির তরফে অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, এসআইআরের শুনানি শুরুর আগেই এই অগ্নিকাণ্ডটা হলো কেন? তাহলে কি অনুপ্রবেশকারীদের বাঁচাতেই আগুন লাগানো হয়েছে? এবার ওখানকার মানুষজন এসে যদি দাবি করেন যে আগুনের সব কিছু পুড়ে গেছে, যাবতীয় পরিচয়পত্র কাগজপত্র সব পুড়ে গেছে, তাহলে তারা কি দেখাবেন? বেনিফিট অফ ডাউট তো তাদের দিতে হতে পারে, অথবা এরকমও হতে পারে তাদের নতুন কাগজ তৈরির সুযোগ করে দেওয়া হতে পারে। ঘুনিতে আগুন নেভাতে যাওয়া ওই দমকল কর্মীরা দাবি করেছেন কি জানেন? তাদের বেশ কিছু মূল্যবান জিনিস এর মধ্যেই চুরি হয়ে গেছে। তার মধ্যে যেরকম হোস পাইপের কাপলিং আছে, তেমনই নাকি একটা হোস পাইপের সাথে আরেকটা হোস পাইপ যেটা দিয়ে জোড়ে সেই ধাতব পাতও আছে। কারা চুরি করলো? দেখুন, গত বছর বাংলাদেশে পালা বদলের পর সরকারি সম্পত্তি লুটের সেই ছবিগুলো দেখেছিলেন, কি পরিমাণ ভাইরাল হয়েছিল। ওই গণভবনের চেয়ার টেবিল থেকে শুরু করে বাথটব, এমনকি শেখ হাসিনার পোশাক আশাক অন্তর্বাস পর্যন্ত চুরি করেছিল এই বাংলাদেশিরা। মানে তাদের এই সরকারি সম্পত্তি চুরির একটা টেন্ডেন্সি আছে। দমকল তার সরঞ্জাম তো সরকারি সম্পত্তি, তাহলে কি চুরিটাকে যারা জাতীয় চরিত্র বানিয়ে ফেলেছে ঘুনিতে, তাদেরই কেউ কেউ উপস্থিত ছিল। এবার বিজেপি নেতাদের বিশ্বাস ছিল। শুভেন্দু অধিকারী দাবি করেছেন তৃণমূল নাকি ইচ্ছে করে আগুন লাগিয়েছে, ওই বললাম, যাতে ওই এসআইআরের শুনানিতে ডাক পেলে আগুনে সব হারানোর অজুহাত দিতে পারে আশ্রয় পাওয়া বাংলাদেশিরা। ঘুনি বস্তিতে যে বাংলাদেশিরা থাকতো সেটা ওখানকার অন্য বাসিন্দারাও কিন্তু স্বীকার করেছিলেন। এবার এই জায়গাটাতেই প্রশ্নটা উঠছে যে নেতারা যা দাবি করছেন রাজনৈতিক কারণে, সেটা তো তাদের বিষয়। অমিত মালব্য বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন এদের সুবিধা দেওয়ার জন্য করছে। এটা তো বিজেপির পলিটিক্যাল স্ট্যান্ড, তারা তাদের মতো করে তাদের অবস্থান পরিষ্কার করে দিচ্ছে। আর তৃণমূল পাল্টা বলছে ঘুনি বস্তির মুসলিমদের বাংলাদেশি বলে ভুল করেছে বিজেপি। বাঙালি মানেই যে বাংলাদেশি নয়, মুসলিম মানে যে এখানকার বাঙালি হতে পারে না, এই রজ্জুত সর্পভ্রম নাকি কিছুতেই বিজেপি নেতারা কাটিয়ে উঠতে পারছেন না। আমরা এই তর্কের মধ্যেই যাচ্ছি না, আমরা শুধু এইটা বোঝার চেষ্টা করছি যারা ওইখানে ঘর বাড়ি ফাঁকা রেখে চলে গেছিলেন
তারা কি ফাঁক বুঝে এই আগুন লাগার জন্য অপেক্ষা করছিলেন, ফিরে আসতে শুরু করেছিলেন, নাকি অন্য কেউ ওই রকম চরিত্রের যারা এই সরকারি সম্পত্তিগুলো চুরি করেছেন? মালব্য বলেছিল বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না, বাংলা হচ্ছে বাংলাদেশি ভাষা। যে বাংলাকে অপমান করে, যে বাংলা ভাষাকে বলে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, সেই ব্যক্তি বাংলার বিরুদ্ধে কুৎসা করার জন্যই তিনি আছেন। তার কথার উত্তর দেবো কেন? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য, ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে, কিন্তু পারবে না। প্রজেনি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে, ইউএআইডি কে দিয়ে, বাঙ্গালোরে তার সিস্টেম, সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন, কিছু করতে পারবে না। 1 কোটি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, 1 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে। তাহলে কোথায় তারা? আকাশের দিকে তাকিয়ে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। বিজেপির নেতাদের উপলব্ধি করার সময় এসেছে। যদি কেউ এসে থাকে সেটা অপরাধ, রেশন কার্ড আধার কার্ড জালি বানিয়ে থাকলে সেটা অপরাধ, চলে যাচ্ছেন সেটা অপরাধ। তাহলে এই অপরাধে কারা তাদের প্রশ্রয় দিলেন? কে বিএসএফকে ফোন করে বললো যে সীমান্তটা খুলে রাখো বাবা, ওদেরকে যেতে দাও? তাদের নাম কি সামনে আসবে? দেখুন, ঘুনি বস্তিকে বিজেপি মিনি বাংলাদেশ বলছিল। বাংলাদেশে আগুন জ্বললে মিনি বাংলাদেশেও আগুন লাগতে পারে। সেদিক থেকে আগুন লাগাটাকে রাজনীতি যুক্তিযুক্তও মনে করতে পারে। আসলে মজাটা কি জানেন? আগুন তো লাগলো, কিন্তু আগুনে কার কি ক্ষতি হলো সেদিকে কারোর নজরই নেই। কারণ রাজনীতির নজর সেটা তো শুধু একদিকে, অর্জুনের মতো পাখির চোখ দেখে। ভোটে লাভ হলো না ক্ষতি হলো, অদ্ভুত বিষয় কিন্তু ব্যাপারটা। মিনি পাকিস্তান, মিনি বাংলাদেশ, এই শব্দগুলো 1 দশক আগেও কি শোনা যেত ভাবুন তো? এখন তো অহরহ শোনা যাচ্ছে। কারণ কি? এটা ভেবে দেখেছেন কোনোদিন? রাজনীতি এই যে সমস্ত কিছুর মধ্যে ধর্মকে খুঁজতে চাইছে, এর কারণ কি? কারণটা খুব সাধারণ। এই ধর্ম একটা সাধারণ মানুষের মধ্যে এমন একটা আবেগ যেটা একই সঙ্গে মানুষকে শান্তি দেয়, আবার একই সঙ্গে মানুষের মনে বারুদও পুড়ে দিতে পারে। একটা ছোট্ট ফুলকি দিলেই ব্যাস শেষ। এবার এর ফল কি হয়? এতে সাধারণ নাগরিকের, আপনার আমার মতো মানুষের যেগুলো মূল সমস্যা, মূল চাহিদা, যেগুলো পূরণ করার কথা রাজনীতি কখনো ভাবে না, সেগুলো রাজনীতির সিলেবাসের বাইরে চলে যায়। একটা কথা বলুন তো, রাজনীতির উদ্দেশ্য কি হওয়া উচিত? মানুষের উন্নয়ন। এই তো রাজনীতির সেই মুক্ত চিন্তাটাই তো বিগ থিঙ্কিং, সেটা ক্রমশ মিনি হয়ে যাচ্ছে। এরপর মিনির থেকে মাইক্রো হতে থাকবে। তাই মিনি মাইক্রো বিষয়গুলোকে নিয়েই একটা ব্রড লেভেলে আলোচনা চলবে। আজ কলকাতা পুরসভায় একটা প্রশ্নোত্তর পর্ব চলছিল। সেখানে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ মেয়র ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি মিনি পাকিস্তান বলেছিলেন। মিনি নিয়ে একটা ম্যাক্সিমাম অভিযোগ, ব্যাস এটাই ব্রড লেভেলে পৌঁছে গেল। ফিরহাদ হাকিম এত উত্তেজিত হয়ে পড়লেন যে একটা সময়ে তাকে শান্ত করতে দেবাশিস কুমাররা ছুটে গেলেন। উত্তেজিত স্বরে ফিরহাদ বলতে থাকেন যে মিনি পাকিস্তানের কথা প্রমাণিত হলে ইস্তফা দিয়ে দেবেন। তবে পুরসভায় আজ মেয়রের আরেকটা বিষয়েরও কথা শোনা গেছে। তিনি আরেকটা প্রমাণ দিয়েছেন। তিনি বলেছেন তিনি মুসলমান এবং তিনি ভারতীয় এবং তার কাছে পাকিস্তান হলো শত্রু। এবার ভেবে দেখুন তো, এই কথাগুলো বলার কেন দরকার পড়ল? সত্যি কি এই কথাগুলো বলার দরকার আছে? এর কোনোটা নিয়েই তো কারোর সন্দেহ নেই, তারপরও বলতে হচ্ছে, প্রমাণ দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে চারপাশেই সন্দেহের বাতাবরণটা তৈরি করে দেওয়া গেছে। খেয়াল করে দেখুন কাদের সামনে এই প্রমাণগুলো পেশ করছেন? নাগরিকদের সামনে। আমার একটা কথা বলুন তো, পুরসভার অধিবেশন কেন বসে? পরিষেবা নিয়ে নাগরিকদের আশ্বস্ত করার জন্য, তাই তো? নাকি কে কতটা পাকিস্তানের শত্রু এটা প্রমাণ করে দেওয়ার জন্য? আসল বিষয়টা কি হলো তাহলে? যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার দরকার ছিল তার বদলে একটা সম্পূর্ণ অন্য বিষয়ে রাজনীতি ব্যস্ত হয়ে গেল। আপনার আমার প্রয়োজনগুলো ধামাচাপা পড়ে গেল।
এই যে পুরসভার অর্থ সংকট আছে, পুরসভার বিভিন্ন কাজ হচ্ছে না, এই যে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের ওই টেনশনগুলো আটকে থাকছে, কে ভাববে? তার চেয়েও বড় কথা, কিছু বাইরের দেশের লোক যারা চায় এই দেশটার ক্ষতি করতে, এ দেশটাকে টুকরো টুকরো করতে, তাদের কল্যাণে চারপাশে এরকম সন্দেহের বাতাবরণ তৈরি হলো যে দেশের বাসিন্দাদের মধ্যেই আমরা ওরা ভাগাভাগির একটা পরিস্থিতি তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে। ইনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। কোথাও যদি, সেটা আজকে চ্যালেঞ্জ নিলাম, কোথাও যদি দেখিয়ে দেয় কোনো বাইটে যে এই কথা আমি বলেছি, শুধু মেয়র নয়, রাজনীতির থেকে রেজিগনেশন। পাকিস্তানে কোন কাগজ কি লিখলো তার দায়িত্ব আমাদের নয়। এই শেষ শব্দটা একটু খেয়াল করে দেখুন তো। আসলে শেষ হাসিটা তো হয় পাকিস্তান হাসছে, নয় বাংলাদেশের মৌলবাদীরা হাসছে। যত বেশি আমাদের দেশে, আমাদের রাজ্যে এই ধর্মের ভিত্তিতে এই ভাগাভাগি চলবে, তত ওরা মজা পাবে। এটা কারোর মাথাতেই নেই যে এখানকার যারা নাগরিক, তিনি হিন্দু হন বা মুসলিম হন, আলটিমেটলি তারা তো ভারতীয়, এবং ভারতীয় থাকবেন বলেই তারা এখানে আছেন। লড়ে চলে যেতেন, যাননি তো। দেখুন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক অধিকারের ভিত্তিতেই প্রশাসন চলবে। 1930 সালে পুরসভার অধিবেশনে এই কথাটা শোনা গেছিল। কে বলেছিলেন জানেন? তৎকালীন মেয়র সুভাষচন্দ্র বসু। তখন ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশরা চাইলেই ধারা বিবরণীর থেকে নেতাজির কথাটা বাদ দিতে পারত, কিন্তু বাদ দেওয়া হয়নি। আজ ব্রিটিশও নেই আর নেতাজিও ফিরে আসেননি, তাই ব্রিটিশ মুক্ত পুরসভায় মুক্ত কণ্ঠে হিন্দু, মুসলমান, বাংলাদেশ, পাকিস্তান এইসব চলছে। আচ্ছা, ঘুনি বস্তি যদি মিনি বাংলাদেশ হয়ে থাকে, তাহলে মিনি পাকিস্তান কোনটা? বিজেপির অভিযোগ সেটা নাকি ওই গুলশন কলোনি। কসবা বিধানসভার অন্তর্গত গুলশন কলোনিতেও তো SIR হয়েছে, এবং খসড়া তালিকায় কি দেখা যাচ্ছে জানেন? একটা বিস্তীর্ণ অঞ্চল, বিরাট অঞ্চল, যেখানে আমরা স্যাটেলাইট পিকচার দিয়ে দেখিয়েছিলাম যে একটা সময় ফাঁকা ছিল, জলা ছিল, সব ভরে গিয়ে গিজগিজে বাড়ি হয়ে গেছে। পারলে একটা দেওয়াল থেকে আরেকটা বাড়ি তৈরি হয়ে গেছে, এবং গোটা এলাকাটায় কমপক্ষে 2-2.5 লাখ লোক বাস করেন। ভোটারের সংখ্যা কত জানেন? 3000-এর মতো। সেই 3000-এর মধ্যে থেকেও আবার 550-র মতো বাদ গেছে। এবার ভাবুন, এই 2 লক্ষর মতো, 2.5 লক্ষর মতো মানুষের মধ্যে কিভাবে মাত্র 3000 ভোটার থাকতে পারে, বাকিরা তাহলে কি? একটা তখনই তো হতে পারে যদি ওখানকার ওই 3000 যদি বাদ দেন 2 লাখের থেকে, 1,97,000-ই নাবালক হন তাহলে। আর নয়তো লাখ লাখ মানুষ এখানে নেই, যা দেখছেন সেগুলো সব মায়া। এ দুটোর তো একটাও বাস্তব বলে মনে হচ্ছে না। তৃণমূল খসড়া দেখিয়ে বলছেন কোথায় গেল রোহিঙ্গা, কোথায় গেল অনুপ্রবেশকারী, আর বিজেপি বলছে গুলশন কলোনি অনুপ্রবেশকারীতে ভরে আছে, সেটাই নাকি SIR ধরে ফেলবে। এবার দেখুন, 2 লাখ মানুষের মধ্যে যদি 3000 ভোটার থেকে থাকেন, তার মধ্যে যদি আরও 500-550 নাম বাদ যায়, 2500-এ গিয়ে দাঁড়ালো। বাকি সংখ্যাটা তো এমনিতেই প্রশ্নের সামনে পড়ে গেল। এটার দিকে নজর কে দেবেন? কার দেওয়ার কথা? একটা কথা বলুন তো, SIR কি বাংলাদেশি বা পাকিস্তানি খোঁজার কাজ করছে? একদম না। SIR এত বছর ধরে হচ্ছে, লক্ষ্য তো একটাই, ভোটার তালিকাটাকে নির্ভুল করা।
খুব স্বাভাবিক কারণে যে নামগুলো যেখান থেকে বাদ যাওয়ার কথা সেইগুলোকে বাদ দেওয়া। মানুষ জন্মালে বড় হবে, সাবালক হলে ভোটার হবে, এটা যেরকম স্বাভাবিক, তারপরে একদিন কালের নিয়মে মারা যাবে, এটাও স্বাভাবিক। সেই বাদ যাওয়া মৃতদের নামগুলো বাদ দিতে হবে, তারা যাতে ভূত হয়ে ভোট দিতে না পারেন সেটা সুনিশ্চিত করতে হবে। অথবা যারা কর্মসূত্রে বা বিবাহ সূত্রে এক জায়গার থেকে অন্য জায়গায় চলে গেছেন, সেখানকার ভোটার তালিকায় নাম তুলেছেন, একসাথে দুটো ভোট দেওয়ার অধিকার যাতে না থাকে সেই জন্য যে কোনো একটা জায়গার থেকে তার নামটা বাদ দিতে হবে। এইরকমই সব এরকম গড়মেলগুলো খুব স্বাভাবিক গড়মেলগুলো, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে হওয়ার কথা, সেইগুলোকে ঠিকঠাক করা, এটাই তো এসআইআর এর লক্ষ্য। কিন্তু তার বদলে এই এসআইআর কি ধরে বেড়াচ্ছে বলুন তো, কি ছবি আমাদের সামনে তুলে দিচ্ছে বলুন তো। কিভাবে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে 2002 সালের পর থেকে ডবল ভোটার হয়ে গেছে, কি করে হলো? এবার এখানটা দেখুন, ভোটার তালিকাতেই যে নেই তার খোঁজ এসআইআরে কীভাবে মিলবে বলুন তো। ফলে এসআইআর ওই চোখের সামনে মানুষ দেখতে পাবেন কিন্তু তাদের ধরতে পারবে না, এসআইআর তাদের দেখতে পাবে না। কিন্তু এটাও তো এসআইআর পাশাপাশি দেখিয়ে দিতে পারছে কে ভোটার না, এত সংখ্যক না ভোটার আসলে কারা। রাজনীতি এই জায়গাটাতেই গুলিয়ে দিতে চাইছে, আবার গুলিয়ে দিলেও যে প্রশ্নটা আপনার আমার চোখ কিছুতেই এড়িয়ে যাচ্ছে না, কারণ আশঙ্কাটা তো এই জায়গার থেকেই আসছে। আমরা এতদিন ধরে এই ভোটার তালিকায় বাংলাদেশি ঢুকছেন, অনুপ্রবেশকারী ঢুকছেন, এগুলো খুঁজে পাওয়া যাবে, বাদ যাবে, এই সমস্ত বলছিলাম। এটাও কি একটা অন্যরকম সত্যি আমাদের সামনে এসে দাঁড়ালো না? অসংখ্য মানুষ আছেন যারা এখানে এসে কোনো রকম নথি না বানিয়ে রয়ে যাচ্ছে, সেটাই কি এই গুলশান কলোনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে? সেই অনুপ্রবেশকারী সাধারণ বাংলাদেশি যেরকম হতে পারেন, তেমন তো ওপারে দুষ্কৃতী অথবা জঙ্গিও হতে পারেন। তাহলে কি জঙ্গিরা এপারে এসে ভোটার কার্ড না বানালেই নিশ্চিন্ত হয়ে থাকা যাবে? আপনি আমি নিরাপদ থাকবো তো? ওই যে যেরকমভাবে সংসদে এক একটা জায়গার জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ উঠছিল, সেই অভিযোগটা উড়িয়ে দেওয়া যাবে তো? এবং শুধু সেটাকে ধর্মের ভিত্তিতে দেখলে হবে না, ভারতীয় অভারতীয়র ভিত্তিতেও তো দেখতে হবে। বিভিন্ন জায়গায় ভারতীয়রাই সংখ্যালঘু হয়ে যাবেন না তো? তখন তো আলাদা করে হিন্দুদের সংখ্যাগুরু বা মুসলিমদের সংখ্যালঘু এইভাবে পরিচয় দিতে হবে না, তখন তো ভারতীয়রাই সংখ্যালঘু হয়ে যাবেন, আর তার মধ্যে হিন্দু মুসলিম দুদলই থাকবেন। দেখুন, সীমান্তে বিএসএফ এর যেরকম দায়িত্ব, তেমন তো স্থানীয় পুলিশ প্রশাসনেরও দায়িত্ব আছে এই সমস্ত বিষয়গুলোকে আটকানোর। সেই কারণেই পুলিশের সোর্স থাকে। পুলিশই অনুপ্রবেশকারী ধরেছে বহুবার, বিএসএফও ধরেছে। তাই একবার সবাই মিলে যদি অনুপ্রবেশকারীদের ধরে ফেলে তাহলে তো সমস্যাটাই আর থাকবে না। দেখুন, এসআইআর, ভোটার, এই সমস্ত নিয়ে আমরা প্রচুর মাথা ঘামিয়ে ফেলেছি, কিন্তু আসল জিনিসগুলোর থেকে আস্তে আস্তে আমাদের নজর সরে যাচ্ছে। আপনার আমার বাস্তব সমস্যা, রোজকার প্রয়োজন, সেগুলোর বদলে রাজনীতি এখন ধর্মের আগুনে রুটি সেঁকছে, আর অনুপ্রবেশকারীরা আস্তে আস্তে আমাদের সংখ্যালঘু বানিয়ে দিচ্ছে। বিজেপির যারা এখানকার নেতা, যাদের আমরা বলি ছাগলের থার্ড বাচ্চা, যারা লাপাতে থাকে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে, তারা এই সবগুলো ভুল তথ্য, এই রোহিঙ্গা, অনুপ্রবেশ, গুলশান কলোনি, তাতে অনেক লোক, মুসলমান মানেই টেরোরিস্ট, এই সব বুঝিয়ে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজির মাথাটা খারাপ করে। 2 লাখ মানুষ থাকে, তার মধ্যে মাত্র 3000 ভোটার, তাতেও 500 বাদ দিতে হলো। এগুলো ঠিক হয়নি, এগুলো খুব অন্যায়। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এসআইআর না করে থাকে তাহলে সেটা বিজেপি কী করবে। আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি, যে উদ্দেশ্য নিয়ে গুলশানকে বদনাম করবার চেষ্টা হচ্ছিল বাংলাদেশি রোহিঙ্গাদের নাম করে, সেটা সর্বৈব মিথ্যে। দেখুন, কসবার গুলশান কলোনি একটা বাস্তবের মুখোমুখি দাঁড় করে দিল, আর একটা সেই পুরনো গল্প মনে পড়ে গেল।
একজনকে জিজ্ঞেস করা হয়েছিল চাঁদ কাছে না নিউ ইয়র্ক কাছে, তার উত্তর ছিল চাঁদ। যে জিজ্ঞেস করেছিল যে অবাক কী করে হলো, বলে চাঁদকে তো দেখতে পাই, নিউ ইয়র্ককে তো দেখতে পাই না। এবার নিউ ইয়র্ককে দেখতে পাওয়া যায় না বলে নিউ ইয়র্ক বলে কোনো কিছু নেই, সেটা কি সত্যি? যেটা দেখতে পাচ্ছি না, না পেলেই সেটা মিথ্যে হয়ে গেল? হয় কখনো? অনুপ্রবেশকারীরা নেই এটা ওই ভোটার তালিকায় নেই বলেই বলে দেওয়া যাবে? দেখুন, এটা দেখার জন্য আরও অনেক কিছু ব্যবস্থা আছে। জনগণনা তার মধ্যে একটা, 2011 সালের পর যেটা আর হয়নি, শোনা যাচ্ছে 2027-এর আগে আর হবেও না। ফলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য তালাশ আপাতত হচ্ছে না। ততদিন কি যে কেউ যে কোনো বাড়িতে ঘাঁটি গেড়ে নিশ্চিন্তে বসে থেকে যাবে? এটা না একটা অদ্ভুত, জানেন তো, আছে কিন্তু নেই। এরকম অবশ্য রাজনীতিতেও এরকম বিভিন্ন বিষয়গুলো আছে, আছে কিন্তু নেই। কাল বামেদের বাংলা বাঁচাও যাত্রা শেষ হয়েছে, শেষ লগ্নে বিরাট বড় সড়ো ভিড় হয়েছে বলে শোনা যাচ্ছে। উৎসাহ, উদ্দীপনা, ভিড় কোনোটারই কোনো কমতি নেই। কিন্তু মুশকিল হচ্ছে এর ছিটে ফোটাও ভোট বাক্সে প্রতিফলিত হচ্ছে না। তার মানে কি বামেরা নেই? এটা একটা বড় প্রশ্ন। ধোঁয়াশা, অনুপ্রবেশকারীদের নিয়েও একই ধোঁয়াশা। তাই আমরা আপাতত দুভাবে খোঁজার চেষ্টা করতে পারি। একদিকে ভোটার তালিকায় নেই, আরেকদিকে ভোটার তালিকায় ছিল কিন্তু বর্তমানে আর খোঁজ নেই। এটা কি জায়গা বদল করে নিল যাতে ভোটার কার্ডে দেওয়া নামে আর ঠিকানায় আর খুঁজে না পাওয়া যায়? এবার খোঁজ পাওয়া না গেলে বড়জোর কী হবে? তালিকার থেকে নাম বাদ যাবে, তাতে কার কি? একবার যখন নাম তোলা গেছিল ফের নাম ঠাম বদলে নাম তোলা যাবে না, এর গ্যারান্টি কি আছে নাকি? তাই খানিকটা নিশ্চিন্ত কি দেখাচ্ছে তৃণমূলকেও, যে ঝাঁঝ প্রথম দিকে দেখেছিলাম খসড়া তালিকার পর সেই ঝাঁঝ আর নেই। এমনকি মে আই হেল্প ইউ ক্যাম্প যেটা সরকার করবে বলেছিল সেটাও কি সেভাবে নজর পড়ছে? তার মানে সাহায্য করার প্রয়োজনটা কি কমে যাচ্ছে? এগুলো ভাবার বিষয়, কিন্তু প্রত্যেকটা ইঙ্গিত। তাহলে কি ফিক্সড ডিপোজিট হয়ে রয়েছে নিখোঁজ ভোটাররা? অথবা তারা নিশ্চিন্ত হয়ে রয়েছেন যারা নিখোঁজ হয়েছেন, যাদের নাম বাদ গেছে তারা তাদের ভোটার ছিলেনই না? তাহলে তো নিশ্চিন্ত হওয়ারই কথা। বাগদার একটা বুথকে একটা রেফারেন্স হিসেবে দেখা যেতে পারে, জানেন তো। ওই বুথটায় ভোটার ছিল 490 জন, তার মধ্যে 165 জন মানে 34% ভোটারই ওই এনুমারেশন ফর্মটাকে গ্রহণই করেন, খুঁজেই পাওয়া যায়নি। এদের খুঁজতে মাইকিং পর্যন্ত করা হয়েছে, ভাবা যায়? নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, আপনি যদি কোথাও থাকেন আপনার খোঁজে বিএলও অমুক জায়গায় বসে আছেন, দয়া করে আসুন, এরকম লেভেলের আর কি। ওরা যেরকম পুজো প্যান্ডেলে দেয় না, অমুক জায়গার অমুক, আপনি কোথায়, আপনার আত্মীয় আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছেন, সেরকম ব্যাপার হচ্ছে। ভাবা যায় এরকম? এদের খোঁজ মেলেনি, মিলবে বলে মনেও হচ্ছে না। কিন্তু নেই মানে কি, মানে খোঁজ মেলেনি মানে কি এরা নেই? এটাই হচ্ছে সব থেকে বড় ধোঁয়াশা। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, এমনকি আমরা বুথেও লিস্ট টাঙিয়ে দিয়েছিলাম, তো প্রচার গ্রামে প্রচারও করা হয়েছিল এই সব ভোটারদেরকে, যারা ভোটার আছেন তারা বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট যাতে করে, তাদের ইএফগুলো কালেক্ট করে। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে যে এই 165 জন টার্ন আউট করেনি। আমার বুথে এখানে আমার পরিচিত এলাকায় এখানে আমার ভোটার যা সংখ্যা আছে, এখানে ম্যাক্সিমাম 34% লোক আমার অপরিচিত। খুঁজে পাবেন না 26-এ। এই ভোটার করে করে শুভেন্দু অধিকারী আগামী দিনে বনগায় আসলে ঘেরা খাবে, মতুয়ারা ধরবে। আমাদের এখানে প্রচার করা হয়েছে কিন্তু ফর্ম নেওয়ার জন্য কেউ উপস্থিত হয়নি। ফর্ম নিয়ে প্রচার করে বেড়াইছে, আমাকে বিয়েলো সে লোক পায়নি। কোথাকার এখন কি করে বলবো, কোথাকার কেউই চিনতে পারে না একটাও ছবি। এই এলাকা থাকে না, না সেসব এই এলাকায় না, সব ভংচুঙ্গ সব। বলছেন কেউই চিনতে পারেনি, আরে ভূত চেনা কি চারটিখানি কথা? আর প্রশ্ন হচ্ছে ভূতগুলো সব গেল কোথায়? আর মজাটা দেখুন, 21-এর ভোটে বাগদায় বিজেপি জিতেছিল, আর তারপর বিজেপি বিধায়কের মৃত্যুতে গত বছর উপনির্বাচনে তৃণমূল জিতেছিলেন তৃণমূলের ওই মধুপর্ণা ঠাকুর। মতুয়াগড়ে এই ভ্যানিশ ভোটার তাহলে কোন পক্ষের?
জটিল প্রশ্ন, কিন্তু কেউ উত্তরটা আপাতত জানে না, তাই আলাদা করে কেউ খোঁজ করার তাগিদও দেখাচ্ছে না। এই বাগদার ঘটনাটা দেখে কি মনে হচ্ছে জানেন, এই এসআইআর একটা আস্ত মাছ ধরার জাল। দেখবেন জাল দিয়ে মাছ ধরার সময় যেরকম হয়, প্রথমে গোটা জালটা সুন্দর করে জলে ছড়িয়ে দেওয়া হয়, তারপরে একটু একটু করে গুটিয়ে টানতেই তাতে মাছ উঠে আসে। এসআইআরের ক্ষেত্রে বলতে পারেন এই ফর্ম বিলিটাই জলে জাল ফেলা, তারপর জালের দড়ি ধরে টানা, মানে পূরণ হওয়া ফর্ম আবার ভোটারের হাত থেকে ফেরত আসা। এবার সেই জালেই মাছ উঠছে, ফর্ম না ফেরত আসাটাই এখানে মাছ ধরা পড়ে যাওয়ার ইঙ্গিত। তবে সব ক্ষেত্রে মাছের ধরা পড়াটা নিশ্চিত নয়। এই বিশেষ মাছ ধরতে গিয়েই নাকি বাংলার শিক্ষা ব্যবস্থার গভীর সংকট তৈরি হয়েছে, অন্তত তেমনটাই তো আমাদের মধ্যশিক্ষা পর্ষদ দাবি করছে। মানে এখনও সংকট আসার যে বাকি আছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, এখনও যে সংকট আসার জায়গা আছে, এটা জেনেই কিন্তু ভালো লাগছে। সংকট কি কম পড়িয়েছে? কেন বলছেন তারা? এই জাল ফেলা গোটানো এসব কারা করছেন? শিক্ষকরা, মানে বিএলওরাই তো সবাই অধিকাংশই শিক্ষক। এবার তারা সব ওই জাল ফেলা মানে ভুয়ো ভোটার ধরা বা বৈধ ভোটার নির্দিষ্ট করা এই সমস্ত কাজে ব্যস্ত, আর তাতেই নাকি শিক্ষা ব্যবস্থা খাবি খাচ্ছে। সত্যিই তো, এরা তো ভূত নন, একসঙ্গে দুটো জায়গায় থাকবেন এটা তো সম্ভব না। পড়াবেনও, আবার এপাশে ফর্ম টর্ম বিলি করবেন, ফেরত আনবেন, ডিজিটাইজেশন করবেন, দুটো তো একসাথে হতে পারে না। তার ফলে কোনো একটা জায়গায় তো স্যাক্রিফাইস করতেই হবে। তাই এখানে আত্মত্যাগ করার মতো সেরা ক্ষেত্র কোনটা? শিক্ষা। ওটা তো না থাকলেও হয়, যত শেখে তত বেশি তারা জানে, প্রতিবাদী হয়। সেই কবে হীরক রাজা বলে গেছিলেন, তো সেটাই তো চলছে এখনো। শিক্ষকরা শুধু মাঝে মধ্যে মানে খাবি খাচ্ছেন আর কি। দিনের শেষে তো শিক্ষক, তাদের মনে হচ্ছে যে ওই ছেলে মেয়েগুলো এবার কি করবেন। হ্যাঁ, তাদের এই কথাটা শুনে মধ্যশিক্ষা পর্ষদেরও এখন মনে হয়েছে। তারা সরাসরি বার্তা পাঠিয়েছে নির্বাচন কমিশনকে, চিঠি দিয়ে অনুরোধ করেছে যে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাদের যেন কোনো কাজ না দেওয়া হয়। পরিষদের এই দাবিটা কি আসলে এসআইআরের মাঝে ঘুরিয়ে কমিশনের ওপর চাপ তৈরি করা? বিরোধীদের অনেকেই কিন্তু এই অভিযোগটা তুলছেন, কারণ প্রশ্নটা উঠছে মাধ্যমিক স্কুলের কতজন শিক্ষক এসআইআরের কাজে যুক্ত। এটা খুব মজার ব্যাপার। এই তথ্য পর্ষদের চিঠিতে নেই, বরং সেখানে কমিশনকে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা যখন হচ্ছে তখন পরিদর্শক হিসেবে প্রায় 1 লক্ষ শিক্ষক দরকার। ভেন্যু সুপারভাইজার আর ইনচার্জ মিলিয়ে সংখ্যাটা আরও খানিকটা বেশি। এবার ভোটের কাছ থেকে এই শিক্ষকদের অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছে পর্ষদ। এই মজাটা হচ্ছে এইখানটায়। এবার এমন একটা সময়ে এই অনুরোধগুলো জানানো হয়েছে যখন নির্বাচন কমিশন আবার বাড়তি লোক খুঁজছে, কারণ সবে তো কাজ শুরু হচ্ছে। এরপরে ওই শুনানি টুনানি আছে, তার জন্য আরও প্রচুর লোক টোক লাগবে, বিভিন্ন ক্ষেত্র থেকে আনাটানা হবে, এটা তো বোঝা যাচ্ছে। তখনই আবার লোক ছাড়ার, সে যে পর্যায়ে থেকেই হোক, যে কজনই হোক, তাদের ছাড়ার অনুরোধটা কি ঘুরিয়ে তাদের চাপে ফেলে দেওয়ার চেষ্টা? বিরোধীরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন যে এসআইআর নয়, স্বজন পোষণ আর দুর্নীতির জেরেই আজ বাংলার শিক্ষার অন্তর্জালী যাত্রাটা মোটামুটি সম্পূর্ণ হয়েছে। বিরোধীরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন যে এসআইআর নয়, ওই স্বজন পোষণ আর নিয়োগ দুর্নীতির জেরেই আজ বাংলার শিক্ষার অন্তর্জলী যাত্রাটা মোটামুটি সম্পূর্ণ হয়েছে। আর যেটুকুনি বাকি আছে সেটা হ্যাঁ, যদি কোনোভাবে নির্বাচন কমিশনের দায়িত্বে হয়ে যায়, সেটাও আবার পরবর্তী ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, কারণ শিক্ষকের পর নেক্সট টার্গেট যেটা, সেটা তো স্কুলগুলো। 26,000 চাকরি কোর্টের রায়ে বাতিল হলো, সেটা কি নির্বাচন কমিশনের কারণে? চোরটারা সরকার চালালে শিক্ষা কেন সমস্ত ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ হারে হারে টের পাচ্ছে। শিক্ষাকে তো তৃণমূল টার্গেট করে নিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দিতে হবে পশ্চিমবাংলায়, সেই কোপের টার্গেট তো তৃণমূল নিয়েছে। ওরা আবার এত বড় বড় কথা কীভাবে বলেন আমি জানি না। শুনানির সময়ে সরকারি অফিসারদের ওপর যাতে চাপ তৈরি না করেন বিভিন্ন সব তৃণমূলের মাতব্বরেরা, এইটা দেখতে হবে। 8,200 স্কুল
বছরখানেক আগেই বন্ধ করেছিল। মাধ্যমিকের পরীক্ষার্থী আগের থেকে সংখ্যায় অনেক কম, পরীক্ষার্থী কমেছে, স্কুল কমেছে, মাস্টার কমেছে, শিক্ষা উঠে গেছে। তবুও আমি দায়িত্ব নিয়ে বলবো, আপনাদের সবাইকে নির্বাচন কমিশনকে নজর রাখতে হবে যাতে কোনোভাবে পরীক্ষা এফেক্টেড না হয়। দেখুন, পরীক্ষার না হয় ধরে নিচ্ছি যে ক্ষতি না হয়, সেই জন্য সবাই বলছেন ঠলছেন, কিন্তু কিছু বাস্তব জিনিসকে তো অস্বীকার করা যাচ্ছে না। এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা কি, এই যে শুনানি হবে এসআইআরের এবারের যে পর্যায়টা, সেটা তো হচ্ছে শুনানিগুলো হবে কোথায়? শুনানি হওয়ার জন্য তো জায়গা চাই। যারা শুনানিতে বসবেন, অর্থাৎ যে সমস্ত ভোটার সম্পর্কে সংশয় আছে, তাদের আবেদন খতিয়ে দেখবেন বা তাদের ডেকে পাঠিয়ে তাদের কাগজপত্র খতিয়ে দেখবেন। দিন এক একজনের ঘাড়ে 100 জনকে এরকমভাবে পরীক্ষা করার দায়িত্ব পড়বে। তো সেই জায়গাটা কোথায়? শোনা যাচ্ছে সব ওই প্রাথমিক স্কুলগুলোতেই সেগুলো হবে। মানে প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা এই মুহূর্তে ভুলে যাওয়াই ভালো। আত্মত্যাগ, শিক্ষা কোথায়? তিনি দেহত্যাগ করেছেন বা আত্মত্যাগ করেছেন। মূর্তি বানিয়ে রাখুন আমাদের শিক্ষার, ভাল লাগবে। দেখুন, এসআইআরের এই জাল দিয়ে মাছ ধরা মানে অনুপ্রবেশকারীদের খোঁজার বদলে শিক্ষকদের ক্লাসরুমে ফেরাতে চাইছে পর্ষদ। আর এর ঠিক উল্টো একটা প্রবাদ আছে বাংলায়, লিখিবে পড়িবে মরিবে দুঃখে, মৎস্য মারিবে খাইবে সুখে। প্রাচীন এই প্রবাদটাই বারবার প্রমাণ করছে আজকের বাংলার এই শিক্ষার হাল হকিকত, যা বলছে যে লেখাপড়ার বদলে মাছ ধরাই ভালো। এখন অবশ্য মাছ ধরার অনেক বিকল্প তৈরি হয়ে গেছে, চপমুড়ি বিক্রি টিক্রির ব্যাপারগুলো আছে। হ্যাঁ, এবার আদালতের ধাক্কায় শিক্ষকরা, হাজার হাজার শিক্ষক, তারা আবার মানে চাকরি পাওয়া দুষ্কর, তার মধ্যে 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন। এবার চাকরি হারানো যোগ্য শিক্ষকদের চাকরি ফিরে পাওয়া বা নতুন পরীক্ষার্থীদের নিয়োগের সম্ভাবনাও তো পিছিয়ে গেল, কারণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে এসএসসিকে আরও বাড়তি 8 মাস সময় দিয়েছে শীর্ষ আদালত। আর এসএসসির তো আমরা মোটামুটি দেখেছি একদম শেষ দিকে গিয়ে কাজকর্ম করার একটা অভ্যেস রয়েছে। আগে যে ডেট ছিল 31শে ডিসেম্বর, তার মধ্যে তো হয়নি, এখন 8 মাস পিছিয়ে গেল। আপাতত 31শে আগস্ট হয়েছে ডেডলাইন। মানে ওই দিন পর্যন্ত 2016 বাতিল হওয়া প্যানেলের ওই শিক্ষক শিক্ষিকারা বেতনও পাবেন আর পড়ানোটাও চালিয়ে যেতে পারবেন। দেখুন, কোথাও গিয়ে জানেন তো একটা জিনিস মনে হচ্ছে, আদালতও এই রাজ্য সরকার যেটা চাইছিলেন আর কি, এরা সবাই এরা ঠিকই কাজটা করে যান, সে ব্যাপারে সহানুভূতিশীল। এসএসসি নতুন নিয়োগ করতে পারেনি, নতুন নিয়োগ পিছিয়ে যাচ্ছে। আর ঠিক সেদিনই রাজপথে বিক্ষোভ দেখাতে হচ্ছে আরেক দল চাকরি প্রার্থীকে। SLST 2 নতুন চাকরি প্রার্থীরা বিক্ষোভের হাতিয়ার করেছেন চপমুড়িকে, কারণ এ রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি জীবিকা হিসেবে চপমুড়ির কথা বলেছিলেন। অবশ্য তার সঙ্গে পরে ঘুগনিও যোগ হয়েছে। এর আগে আমরা আন্দোলন করেছি, আমাদের চাকরির অধিকার নিয়ে আমরা আন্দোলন করেছি। সেখানে আমরা খালি থালা এনেছিলাম, আমরা কিন্তু চাকরি এনেছিলাম। দিদি বলেছিলেন আমার সঙ্গে খেলতে এসো না, তোমরা পড়াশোনা করেছো বলে শুধু চাকরি নেবে, তোমরা চপ বিক্রি করো। এছাড়া তো আমাদের আর কোনো গতি নেই। আজকে আমরা রাজপথে এসেছি, চপ বিক্রি করব, ঝালমুড়ি আছে, এই সমস্ত জিনিস বিক্রি করব। কেন? আপনাদের তো স্কুলে যাওয়ার কথা। স্কুলে যাওয়ার কথা না তো আমাদের, যাদের টাকা আছে তারা স্কুলে যাবে। এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেন, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। মুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দেখুন, এইদিকে এই চাকরির দাবিতে আন্দোলন, আর অন্যদিকে চাকরি বাতিল মানে ছাঁটাই, দুটোই তো একসঙ্গে হচ্ছে।
বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে নিয়োগের অভিযোগ ছিল ওই পাহাড়ের স্কুলগুলোতে। অভিযোগ ছিল যে গত 25 বছর ধরে দার্জিলিংয়ে শিক্ষক নিয়োগে কোনো নিয়ম মানা হয়নি। সেই অভিযোগ নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু তো প্রশ্ন তুলেছিলেন যে রাজ্য কেন এই শিক্ষকদের বেতনের খরচ বহন করবে, ফলে চাকরি বাতিল হলো। এবার দেশের আইন বা নিয়ম মেনে সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু ভাবুন তো, এরপর মাধ্যমিক শিক্ষক সমিতি আন্দোলনের নামে অনির্দিষ্টকালের জন্য পাহাড়ের সমস্ত স্কুলে তালা ঝুলিয়ে দিল। তাহলে আসল নিয়মটা কে ভাঙল? আসলে অনিয়মটাই এখন বাংলার শিক্ষায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে।